এইটাও জানি আওয়ামী লীগ যদি ফিরে আসে প্রথম যে লোকটা শাস্তি হবে সেই লোকটার নাম হচ্ছে জেনারেল ওয়াকার। আর্মির এই যে রাজনীতিতে ঢুকে যাওয়া, এই যে ইলেকশন ডিসেম্বরে হইতেই হবে, তারেক রহমানের ভাষায় কথা বলা, ইজ ইট ফেয়ার? আর্মির তো ব্যারাকে থাকা উচিত, ওরা এগুলি বলে কেন? গত কিছুদিন ধরে আমি খেয়াল করতেছি যে আপনার যে অভাবনীয় মানে অতুলনীয় জনপ্রিয়তা, অনলাইনে বলি সারা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, সেইটার মধ্যে একটা বড় কারণ ছিল যে আপনি আসলে ভারসাম্যপূর্ণ কথা বলতে পছন্দ করেন, দুটো দিকই তুলে ধরেন বা অনেক সময় অনেকটা দিকই তুলে ধরেন। কিন্তু মাত্রই ডিসেম্বরে ইলেকশন নাকি বড় জোর সরকার প্রধানের কথা মতো জুনে ইলেকশন, এই মাত্রই এই কটুক জায়গা নিয়ে আপনি যেভাবে সরকারের দিকে বারবার আঙ্গুল তুলছেন, সরকারের মধ্যে ষড়যন্ত্র দেখছেন, এটা একটু একপেশে হচ্ছে কিনা? মানে সরকারকে আপনি বেশি যে দায়ী করছেন এটা একটু মানে মানে আপনি বুঝতে পারছেন এটা একটু টানেল ভিশনের কাজ হচ্ছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আমাকে একদম স্পেসিফিকলি যেটা মনে হবে সেটাই জিজ্ঞেস করবেন, আমি জবাব দেবো। তার আগে যে একটু হঠাৎ মনে পড়লো, আপনি উপদেষ্টাদেরকে আনতে পারছেন না বলে একটু আফসোস করছেন, কিন্তু আপনি মঞ্জু ভাইটাকে পেয়েছেন। খেয়াল করেন, মঞ্জু ভাই কিন্তু এর মধ্যে বললো যে একজন উপদেষ্টা জানতে চেয়েছে হামিদ কিভাবে পালালো মঞ্জু ভাইয়ের কাছে। আমার মনে হয় মঞ্জু ভাইকে আপনি যদি ভালো মতো একদিন ডেকে সব কথা বলেন, আপনি অনেক কিছু জানতে পারবেন, জাতীয় জানতে। কিন্তু মঞ্জু ভাই তো আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, মঞ্জু ভাইয়ের আইকিউ মনে আমার থেকে 15-20 বেশি হবে। মঞ্জু ভাইয়ের তো প্রশ্ন করে জবাব পাওয়া কঠিন। হাওয়েভার আমরা চেষ্টা আমি জবাব দিব। আচ্ছা, এখন নির্বাচনের ব্যাপারে ইনফ্যাক্ট আমি একটু এভাবে যদি বলি, আমার চ্যানেলের নামটা হচ্ছে জাহেদ স্টেক। সো আই ডু অ্যানালাইজ, আমি সেটা তো করি, আমি আমার অপিনিয়নও জানাই, এবং অনেক ক্ষেত্রে আমি আমার অপিনিয়ন, ধরুন শেখ হাসিনার সময় আমি আমার অপিনিয়ন জানিয়েছি বহু ক্ষেত্রেই, এখনো অনেক ক্ষেত্রে আমি আমার অপিনিয়ন জানাই। এখন নির্বাচনের প্রশ্নে আমি সরকারের যে ধরনের আচরণ দেখছি, আমি মনে করি সরকারের মধ্যে নির্বাচন ইভেন জুনে হবে এই ব্যাপারে আমি আসলে আস্থাশীল হতে পারি না। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। আমরা অনেকে হয়তো খেয়াল করিনি, জাপানের প্রধান উপদেষ্টা যেভাবে বক্তব্য দিয়েছেন, বা মঞ্জু ভাই তাদের মিটিং এর যে কথা বললেন, খেয়াল করুন খালেদ ভাই, আপনি দীর্ঘ সময় তার সাথে আলোচনা করেছেন যে উনি মনে করছেন ডিসেম্বরের মধ্যে উনি আর পারছেন না আইন শৃঙ্খলা নিয়ে। আচ্ছা, এটা কি রেজোনেট করছে না জনাব নাহিদ ইসলামের সাথে? আপনি খেয়াল করবেন রয়টার্স এর সাথে এবং এরপর এএফপি এর সাথে ইন্টারভিউতে নাহিদ ইসলাম এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলেন যে এই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে তিনি মনে করেন, কারণ আইন শৃঙ্খলার অবস্থা ভালো না। আমি ইদানিং রাগঢাক ছাড়াই বলছি এনসিপি আসলে ডক্টর ইউনূসের দল। কেন, আপনি যদি চান আমি সেটা ব্যাখ্যা করতে প্রস্তুত আছি। তো জনাব নাহিদ ইসলাম ওটা বলছেন, উনিও বলছেন। আচ্ছা, নাম্বার 2 যেটা আপনি জিজ্ঞেস করছেন, এবং আমি আপনার সাথে একমত, 9 মাস পার হয়ে গেছে, উনি কন্ট্রোল আনতে পারেন না, এবং অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোল আরো কমছে বলে মনে হয়। ডিসেম্বরে উনি পারবেন না মনে করছেন, 6 মাসের পর মানে ডিসেম্বরের পর ওনার হাতে কি কোনো একটা ম্যাজিক আসবে বাই হুইচ উনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন? আরেকটা প্রশ্ন, উনি ডিসেম্বরের মধ্যে যদি হবে না বুঝতে পারেন নিরাপত্তা জনিত কারণে, এখন উনি ডিসেম্বর থেকে জুনের এই আলাপ কেন করছেন? উনি স্পষ্ট করে বলে দিক যে ডিসেম্বর পর্যন্ত হবে না, তো আমি এবার জুনের দিকেই তাকিয়ে আছি। ডাক্তার রহমান, আপনি তো এত চমৎকার বলেন, আমি শুনতে থাকি, সেজন্য আপনি আমাকে একটু প্রশ্ন করার সুযোগ দিয়েন। আপনি বলেন যে এখন একটু থামলাম, কারণ হচ্ছে আমি ভুলে যাব যদি আপনি আমাকে প্রশ্ন করতে দেন। সেইটি হচ্ছে যে আপনি যেটি বলছেন যে উনি বলতেছেন, এটা আসলে খোলাখুলি মানে নাহিদ সাহেবের কথা আর উনার কথা একমত হয়ে যাওয়া মানেই যে উনারা দুজন একদল করা, এইটা ঠিক অতি সরলীকরণ আমি মনে করি। 2 নাম্বার হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু, ডিসেম্বর পার হইলেই কি অন্য কিছু ঠিক হইতে থাকবে কিনা জুনে, এইটা তো উনার একটা প্লি সব দলের প্রতি যে আপনারা এখন আমার উপর আস্থা আনেন, আপনারা আমার সাথে বসেন, বৈশা একটা ডেট ডুটের কথা আমরা একটা চিন্তা করব। কিন্তু আপনারা যখন আমাকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডিসেম্বরটাতেই চাপ দিতে থাকেন, তখন তার এটা কোথাও আগায় না। আইন শৃঙ্খলা বলেন আর যাই বলেন, এইরকম একটা সরকারের পক্ষে তো সকলের সহযোগিতা ছাড়া, বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপি সহযোগিতা ছাড়া এটা তো সম্ভব না। এবং বিএনপি তো দিনে দিনে এটা দুর্বিষহ করে ফেলছে। আমি আর কথা মাঝখানে বলবো না, আমি একটু দুই তিনটা পয়েন্ট আপনাকে বলি। দেখেন, বিএনপি আওয়ামী লীগ পতনের পরে 9 মাসও তারেক রহমান সাহেব দেশে ফিরে নাই। আইন আদালতের কথা বলা হচ্ছে, বেগম জিয়ার মামলা পরের দিন উঠছে ডক্টর ইউনূস সাহেবের সাথেই, তারেক রহমান সাহেবের সব মামলাও ইন অ্যাবসেন্সে উঠে গেছে। এই নিজেদের শক্তি দিয়ে ঢাকা দক্ষিণ অচল করে রাখা একদিনের মেয়রশিপের জন্য বাংলাদেশে যা শুরু করছে জনাব ইশরাক, সেগুলি আসলে কিভাবে ইউনূস সাহেব একটা ইলেকশনকালীন সরকার কিভাবে হবে বিএনপি যদি এগুলি করতে থাকে? জি ডক্টর জাহেদ, আপনি একটু বলেন।
নিশ্চয়ই আমার কাছে যথেষ্ট আমি মনে করি যে তথ্য এবং প্রমাণ আছে ভাই, আমি প্রমাণ করতে পারবো যে ডক্টর ইউনূস অন্তত বিএনপির সাথে কোনো রিকনসিলিয়েশন চাইছেন না। প্রবলেম কিন্তু ওই জায়গায়। খালেদ ভাই, আমি রাগঢাক ছাড়া একটা কথা কয়েকদিন থেকে বলছি, বাংলাদেশে এই মুহূর্তে তিনটা শক্তি, বিএনপি, সরকার এবং সেনাবাহিনী। সেনাবাহিনীকে আমি বলছি এটা বিতর্কিত হতে পারে এই কারণে যে সেনাবাহিনী তো আলাদা কোনো এন্টিটি না টেকনিক্যালি, যেটা তো সরকারের পার্ট, কিন্তু আমি বলছি আজকে অত সময় নেই, সেনাবাহিনীকেও পোস্ট 5 অগাস্ট আমরা একটু আলাদা করে দেখবো। এই তিনটা শক্তির মধ্যে রিকনসিলিয়েশন লাগবে। এখন সমস্যা যেটা হচ্ছে, ধরুন বিএনপির যে মুভমেন্ট হলো সেটা প্রেস সচিবের ভাষ্য মতে, কারণ তিনি আমাদেরকে জানাতেন আগে 137টা আমরা এরকম রোড ব্লকেড হয়েছে, 147টা হয়েছে, তো বিএনপি তো মাত্র তারপর গেল। এবং জনাব ইশরাকের সমর্থকরা, আমি এটাকে জাস্ট পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি, সমর্থন বা অসমর্থন করার বিষয়টা, বাংলাদেশের 5-10 জন মিলে রাস্তা ব্লক করার ঘটনা আমরা 5 তারিখের পর থেকে তো 150 দেখে ফেলেছি সরকারের পরিসংখ্যান অনুযায়ী। হঠাৎ করে এটায় তার এত খারাপ লেগে উঠলো কেন? এবং বিএনপি, খেয়াল করুন, আমি এনসিপি যে তার দল তার প্রমাণ হিসাবে বলছি, বিএনপি নিজে এই ক্রাইসিসের মোমেন্টে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিল ফর 4 ডেজ, দেখা করেননি। রাদার তিনি জনাব নাহিদ ইসলামকে ডেকে তার এই পদত্যাগ নিয়ে তার মন খারাপ, তিনি সেই তথ্য জানান। নাহিদ ইসলাম এসে প্রথমে একটা বিদেশি বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে অন রেকর্ড উনি বলেন যে ডক্টর ইউনূস এটা বলেছেন। তাহলে খেয়াল করি, বিএনপি কে তিনি যদি আস্থায় নিতে চাইতেন, ওনাকে বিএনপির সাথে ফাইট করলে হবে না, ওনাকে আস্থায় নিতে হবে। তারপর বিএনপি গেল, বিএনপি যাওয়ার পর উনি জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সেই মিটিং এ রাখলেন যার পদত্যাগ চাইছে বিএনপি। এবং আপনি খোঁজ নিলেই দেখবেন, বা আপনি জানেন, আমি নিশ্চিত, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্য কোন দলের সাথে মিটিং এ ছিলেন না। এবং এই মিটিং গুলোতে সাধারণত সিনিয়র, বয়সে সিনিয়রের কথা বলছি, উপদেষ্টারা থাকেন। সো আপনি বিএনপি কে ক্লিয়ার বার্তা দিচ্ছেন। এরপর জনাব তারেক রহমান তার যে লাস্ট বক্তব্য, তাতে তার কিছু ধৈর্য ত্রুটি ঘটেছে বলে আমাদের মনে হতেই পারে, উনি যে ইউজুয়াল যাদের ঢং তার বাইরে গিয়ে কথা বলেছেন। তারপর তিনি জাপানে দাঁড়িয়ে যে কথা বলেছেন, আমরা এটাকে ভদ্রভাবে অসত্য বলতে পারি, অথবা ডিসইনফরমেশন স্প্রেড করছেন বলতে পারি। খালেদ ভাই, বরং আমরা এভাবে বলতে পারি, ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না এই আলাপ করছে এনসিপি, আর কেউ না, নট আ সিঙ্গেল পার্টি, প্রকাশ্যে। অথচ উনি বললেন একটা দল চায় না, হয়তো ইম্পারেটিভ করে ফেলেনি, কিন্তু আমরা প্রচুর নিউজ দেখি বিএনপির সাথে থাকা জোট, বাম জোট যারা আছে, মঞ্জু ভাই নিজে তার দলের অবস্থানের কথা বললেন, তো উনি তো আসলে বিএনপির সাথে একটা ফাইটে নেমে গেছেন, আমরা দেখতে পাচ্ছি। আর আমি এটাও বলতে চাই, যদি বিএনপির দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয় বা আর কারোর দিক থেকে, সরকারকে এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে, তাকে অভিভাবকের মতো তার সাথে বসতে হবে এবং তাকে কনফিডেন্সে নিতে হবে। আমি তো একদম বাইরে থেকে, আমি ভেতরে কিছু না জেনেই বলছি, বাইরে থেকেই তো দেখছি এখানে ফাইট হচ্ছে। এবং তিনি এমন একটা দলকে প্রিভিলেজ দিচ্ছেন, জনাব নাহিদ ইসলামকে ডেকে বললেন, আমি আপনাকে আর একটা প্রশ্নও করি, আপনাকেও একটা প্রশ্ন মাঝে মাঝে করা দরকার। প্রথম দিন যখন বিএনপি জামায়াতে ইসলামী বসলো, উনি যখন ডাকলেন, বিএনপি বা জামায়াতে ইসলামী নিবন্ধিত না হলেও বাংলাদেশে আওয়ামী লীগের অ্যাবসেন্সে সংখ্যার দিক থেকে সেকেন্ড হাইয়েস্ট বা লার্জেস্ট দল, ওই দিন এনসিপি আলাদা ডাক পেয়েছে কেন? পরের দিন দুটো গ্রুপে বাকি দলগুলোকে, মঞ্জু ভাইয়ের দলও একটা গ্রুপে ছিলেন, মঞ্জু ভাই কেউ আমি জিজ্ঞেস করি, তার দল মাঠে থেকে যা যা করেছে ওভার দ্য ইয়ার্স, ওনার দল কি এনসিপি চাইতে অন্য কিছু যে ওনাকে আলাদা ডাকা হয় নাই, কিন্তু এনসিপি কে ডাকা হয়েছে আবার আলাদা করে। আমি এরকম প্রচুর তথ্য দেখাতে পারবো যখন একজন অভিভাবক। খালেদ ভাই, আমি আরেকটা কথা একটু যোগ করি। একটা পরিবারে, আমি এভাবে বলছি একটু, সেটা হলো একটা পরিবারের, আমি জানি না বাবারা তাদের সব সন্তানকে ইকুয়ালি ভালোবাসেন কিনা, সেটা ভিন্ন আলোচনা, কিন্তু কোন বাবা যদি তার কোন সন্তানকে বায়াস দেখান, যদি মনে হয় যে এই সন্তানের প্রতি তার কোন ধরনের এক্সট্রা বায়াস আছে, মনোযোগ আছে, স্নেহ আছে, ওটা ওই সংসারে ঝামেলা তৈরি করে। ডক্টর ইউনূস স্পষ্টত এটা করছেন এবং অত্যন্ত টার্ময়েলের টাইমে, বাংলাদেশের এখন কিন্তু একটা সাধারণ টাইম না, একটা টার্ময়েলের টাইমের মধ্যে উনি এই কাজগুলো করছেন। ওকে ডক্টর জাহেদ, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, প্রথমে হইলো আপনি বলতেছেন যে বিএনপি সরকার এবং আর্মির মধ্যে তার একটা মানে একটা সমঝোতা হওয়া উচিত, আমি যদি ঠিক বুঝে থাকি, বা একটা একই লাইনে কথা বলতে পারা উচিত। এখন বিএনপি আর আর্মিতে একই লাইনে অলরেডি কথা বলতেছি, তাহলে এখন বিএনপি এবং আর্মি মিলে কি সম্মিলিতভাবে চাপ দিতেছে সরকারও যাতে এটা কথা বলে? বিএনপি কি আর্মিকে সামনে রেখে বা আর্মির ভয় দেখায় সরকারকে বা ডক্টর
ইউনূসকে তাদের কথা শোনাতে যেতেছে। আমি 2 নম্বর কথা বলি, আপনি নাহিদ ইসলামকে ডাইকা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা বলেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ ইসলামরা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একই সাথে কাজ করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন নাহিদ ইসলামরা তাকে নিযুক্ত করেছেন, নাহিদ ইসলামদের প্রতি তিনি বিরক্তিটা দেখাইছেন একদম সরাসরি যে নাহিদ তোমরা এরকম করলে আমি কিন্তু আর এখানে থাকবো না, যেটা এসে নাহিদ ওইভাবেই বলছেন। ব্যাপারটা কিন্তু ডক্টর ইউনূসের জানানো না। 3 নম্বর হচ্ছে যে আপনি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে বিএনপি কেন রাখলো সেটার মধ্যে বলছেন, এটাকে আমি দেখি হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার জন্য হচ্ছে একটা লার্নিং সেশন, যে বিএনপির সাথে উনি কিভাবে ডিল করেন, তখন এটা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ারই রাখার কথা। আপনি খেয়াল করে দেখবেন একটা মহল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চাপ সৃষ্টি করতেছে আসিফ নজরুল, মোস্তফা সরোয়ার ফারুকী এবং আরেকজন উপদেষ্টাকে বাদ দেওয়ার, আবার বিএনপি চাপ দিতেছে এই 3টা উপদেষ্টাকে বাদ দেওয়ার। উনার তো মাঝখানে একটা জায়গা নিতেই হইব, তাই না? আর এনসিপি কিন্তু ডিসেম্বরে ইলেকশন চায় না, এই কথা একবারও বলে নাই। এনসিপি বলছে হচ্ছে তারা সংস্কারটা চায়, তারা বিচারটাকে একটা দেখমান দেখতে চায়, এবং সরকারের এখানে একদমই ব্যর্থতা যে সরকার এগুলি কখনো করতে পারলো না। আর হচ্ছে এনসিপি দলকে কেন আলাদা করে ডাকা হয়েছে ডক্টর জাহেদ, এটা আপনিও জানেন, আমিও জানি, সম্ভবত মঞ্জু ভাইও জানে। এই সময়ের মধ্যে হয়তো ওদের মাঠের শক্তি নাই, হয়তো ওরা ভোটের আসনে অনেক কম পাবে, কিন্তু জুলাই আগস্টের বাস্তবতায় হাসনাত, সার্জিস, নাহিদ এদেরকে তো আলাদা করে, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, মাহফুজ এদের তো আলাদা করে ডাকাটার একটা, এটাকে বলে না গতিজড়তা, আপনি তো সায়েন্স আমার থেকে বেশি বলেন, এটা তো একটা গতিজড়তারও ব্যাপার আছে। এই হচ্ছে আমার টেক। আপনি যদি আরেকটু কন্টিনিউ করেন যে আপনি কেন এরকম মনে করতেছেন, এবং আর্মির এই যে রাজনীতিতে ঢুকে যাওয়া, এই যে ইলেকশন ডিসেম্বরে হইতেই হবে, তারেক রহমানের ভাষায় কথা বলা, ইজ ইট ফেয়ার? আর্মির তো ব্যারাকে থাকা উচিত, ওরা এগুলি বলে কেন? জি ডক্টর জাহেদ, আপনাকে ভাই আপনি নিশ্চয়ই আপনি দীর্ঘদিন লয়ের রিপোর্টিং করেছেন, এবং আপনার সাথে আমরা এই শোতে দেখেছি আইনের ব্যাপারে আপনার খুবই গভীর জানাশোনা আছে। আমি কোর্টের ক্ষেত্রে অনেক সময় এটা হয় যে অনেক সময় দিনের শেষে কোর্ট ইভেন সংবিধানকে লঙ্ঘন করার মতো রায় দেয়, ডক্ট্রিন অফ নেসেসিটি দেখায়। যেমন আমি 13th অ্যামেন্ডমেন্টের যে সংক্ষিপ্ত রায় ছিল সেখানে ডেলিবারেটলি লিখেছে যে এটা অসাংবিধানিক, কিন্তু পরবর্তী 2টা ওনারা ওই সংখ্যাটা ভুলে গেলাম, 9ম বা 10ম এরকম কিছু বলেছিলেন, বা 10ম একাদশ, পরবর্তী ত্রয়োদশ সংশোধনীর অধীনেই হতে পারে। তারপরে যে কথাটা বলেছিল দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, তারা বলেছিলেন যে জনগণের এবং রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন। তার মানে আমি যে কথাটা বলতে চাইছি, কোন একটা টার্বুলেন্ট টাইমে, কোন একটা প্রবলেম্যাটিক পিরিয়ডে আমাদের সবকিছু যে নিয়ম মতো চলবে, নট নেসেসারিলি। সেনাবাহিনী 5th অগাস্টের সময় থেকে বা পরে যা করেছে, আমি নিজেও এটাকে পয়েন্টটা ধরেছি, আমি ওভাবে ক্রিটিক করিনি। রয়টার্সের সাথে প্রথম যখন সেনাপ্রধান বক্তব্য দিয়েছিলেন, তিনি বলেছিলেন 18 মাসের মধ্যে সরকারকে নির্বাচন করার জন্য তারা সাহায্য করছেন। আমি তখন সেদিনই, এটা হলো প্রথম বাংলাদেশের ইন্টারভিউ যেখানে নির্বাচনের একটা টাইম লাইন গুরুত্বপূর্ণ একজন মানুষের কাছ থেকে জানা গেছে, সেখানে আমি খুব ক্লিয়ারলি এই কথাটা ধরেছিলাম, এবং আমি জাস্ট পয়েন্ট আউট করেছি যে এই ব্যাপারটা এইরকম। আমরা এখন আসলে কোন বিশেষ অবস্থা আছে, কোন জায়গায় আছি? একটা সেনা প্রধান যদি সরকারেরই পার্ট হয়, তাহলে তো ওনার শেখ হাসিনার কথা শুনে গুলি চালানো উচিত ছিল সবার উপরে। উনি তো শেখ হাসিনাকে বিট্রে করেছেন তখনকার সরকারকে, শেখ হাসিনার তো উনি সেনা প্রধান ছিলেনও। তো তাহলে আমরা এই প্রশ্ন, আমি একটু খুবই ডেভিড অ্যাডভোকেট টাইপের কথা হচ্ছে, তারপরে এই প্রশ্ন আসতে পারে, তো উনি তো বিট্রে করেছেন সরকারের যে আদেশ, যেটা উনি মানতে বাধ্য ছিলেন। তো আমি যে কথাটা বলি, আসলে বিদ্যমান প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় এই যে একটা ডিফারেন্ট ধরনের, খানিকটা ডিফারেন্ট একটা অবস্থান সেনাবাহিনীর আছে। এবং আই ফিল লাকি, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে বাংলাদেশ না, এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে সেনাবাহিনী রাদার চেষ্টা করে একটা ঝামেলা বাঁধিয়ে ক্ষমতা নিয়ে নিতে, আর এখানে ঝামেলা বেঁধেছিল 5th অগাস্টে। আমি মনে করি তারা যদি পাওয়ার নিতেন, আমাদের দেশের মেজরিটি অফ দ্য পিপল সমর্থন করতেন, তিনি নেননি, এবং এখন নির্বাচন নিচ্ছেন। এই কথা তো আমরা বলছি যে একটা সিভিলিয়ান সরকার নির্বাচনের কথা। আমি আপনার কথা শুনতে খুবই ভালোবাসি, সেই জন্য আমার টাইমটা ম্যানেজ করতে পারছি না। কিন্তু জাহেদ, আপনার রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আমি একটা উদাহরণ দেই, সেটি হচ্ছে যে এরকম যে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই। সেনাপ্রধান যেটি করতেছেন এটা কিন্তু ঠিক, যে 5 তারিখে উনি না দাঁড়াইলে শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলন কি হইতো, হাইন্ডসাইট আমরা এটা জানি না। যদি 20-21 জুলাই থেকে তিনি যদি এই অবস্থান না নিতেন কি হইতো আমি এটা জানি না। এবং আমি এইটাও জানি আওয়ামী লীগ যদি ফিরে আসে, প্রথম যে লোকটা শাস্তি হবে সেই লোকটার নাম হচ্ছে জেনারেল ওয়াকার। কিন্তু তারপর